আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠের দ্বিতীয় অধ্যায়ের 46 নম্বর পেজ থেকে আলোচনা করব। 46 নম্বর পেজে রয়েছে তাপগতিবিদ্যা। তো তাপগতিবিদ্যা কাকে বলা হয়? তো তাপ শক্তির অন্যান্য শক্তিতে রূপান্তর সংক্রান্ত বিজ্ঞানকে তাপগতিবিদ্যা বলা হয়। তার মানে দেখো, তাপ শক্তি কিন্তু অন্যান্য শক্তিতে রূপান্তরিত হতে পারে, ঠিক আছে? এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে। তো এই তাপ শক্তি অন্যান্য শক্তিতে রূপান্তরিত হওয়ার বা রূপান্তর সংক্রান্ত যে বিজ্ঞান, তাকে তাপগতিবিদ্যা বলা হয়। অতীতে তাপের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে চিন্তা করেছেন, মানে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে চিন্তা করেছেন যে তাপ কিভাবে উৎপন্ন হয়, এই সমস্ত বিষয়। একসময় মনে করা হতো তাপের হ্রাস বৃদ্ধির কারণ হচ্ছে ক্যালোরিক নামে একটি তরল পদার্থের প্রবাহ, যেটি সৃষ্টি বা ধ্বংস করা যায় না। এটা হচ্ছে তাদের ধারণা ছিল, যে একসময় তাদের ধারণা ছিল তাপের হ্রাস বা বৃদ্ধির কারণ হচ্ছে ক্যালোরিক নামক একটা তরল পদার্থের প্রবাহ, ঠিক আছে? তবে বিজ্ঞানী কাউন্ট ব্রামফোর্ড কামানের নল ফুটো করার সময় ড্রিল দিয়ে ঘর্ষণ করে ক্রমাগত তাপ সৃষ্টি করে দেখান যে তাপ ক্যালোরিক নামে কোনো তরল নয়, এটি এক ধরনের যান্ত্রিক শক্তি। বর্তমানে ক্যালোরিক তত্ত্ব না থাকলেও ক্যালোরি এককটি এখনো রয়ে গেছে। বিশেষ করে বিভিন্ন খাদ্যদ্রব্যের প্যাকেটে এই এককের একটা রূপ নিয়মিত দেখা যায়, ব্যবহার করা হয়। মানে এত ক্যালোরি শক্তি আছে, এত ক্যালোরি শক্তি আছে, এই জিনিসটা এখানে লেখা থাকে, ঠিক আছে? বিজ্ঞানী জুল যান্ত্রিক কাজের সঙ্গে তাপের একটা সমানুপাতিক সম্পর্ক পর্যবেক্ষণ করেন এবং দুটির ভেতর গাণিতিক সম্পর্ক বের করেন। বিজ্ঞানীরা তখন তাপকেও শক্তির একটি রূপ হিসেবে গ্রহণ করেন। এখন আমরা বিজ্ঞানী জুলের যে পরীক্ষাটি তিনি করেছিলেন, সেই পরীক্ষাটি সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? দেখো, এখানে তিনি যে পরীক্ষাটি করেছিলেন, এই চিত্রের মাধ্যমে আমি তোমাদের ব্যাখ্যা করে দিচ্ছি এবং তোমরা সেটা রিডিং পড়লেও একই রকম বুঝতে পারবা। এখানে দেখেছো, এই যে একটা ইসের মতো আমরা যে ঘুড়ি উড়াই, তাই না, নাটাই থাকে, ওই নাটাইয়ের মতো একটা নাটাই নেওয়া হয়, একটা এরকম দণ্ড, লম্বা একটা দণ্ড নেওয়া হয়। এখন এই নাটায় কতগুলো দড়ি পেঁচানো থাকে, দড়ি পেঁচানো সহ নাটায় এখানে দড়ি পেঁচানো থাকে, আর তার এক প্রান্তে এরকম লম্বা একটা দণ্ড থাকে, দেখছো, একদম মাটির পানির নিচে, এই পাত্রের একদম নিচ পর্যন্ত। এখন এই যে দণ্ডটা, এই দণ্ডের নিচের দিকে এই যে দেখছো, এই যে দুইটা প্লেট আছে, এই দুইটা চাকা এর সাথে যুক্ত করে দেওয়া হয়, ঠিক আছে? ওর সাথে যুক্ত করে দেওয়া হয়। এখন এটা পাত্রের ভিতরে রাখা হয়, আর এর ভিতরে কি রাখা হয় বলতো? পানি। যে এখানে সাদা সাদা যে অংশটা, এটা হচ্ছে পানি রাখা হয়, ঠিক আছে? আর তার অন্য এক পাশে, এই পাশে দেখো একটা পুলি রয়েছে, যে এই পুলিতে এখানে একটা একটা ইসের মতো রয়েছে, চাকার মতো। এখন এই যে দড়িটা, এই পুলির উপর দিয়ে এই পাশে এরকম একটা ভর যুক্ত করা হয়। তো এখন স্বাভাবিকভাবে এখানে যদি ভর যুক্ত করা হয়, তাহলে এখান থেকে নাটাই থেকে এই দড়ি খুলে খুলে কি হবে বলতো? এদিকে নিচের দিকে চলে আসবে, নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে আসলে এই যে নাটাইটা কি করবে? ঘুরতে থাকবে। ঘুরতে থাকলে যেহেতু তার সাথে দণ্ডটা যুক্ত রয়েছে, এই দণ্ডটাও ঘুরতে থাকবে। আর দণ্ডের সাথে যেহেতু এখানে এই চাকা রয়েছে, একটা চাকা রয়েছে, তো চাকাগুলো কি করবে? এরকম ঘুরতে থাকবে ফ্যানের মতো, ঠিক আছে? অনেকটা ওই যে নৌকা বা হচ্ছে ট্রলার যেটা থাকে আর কি, ট্রলার বা হচ্ছে লঞ্চ, ওদের যে পাখা থাকে নিচে, এই মোটর সেট করা থাকে, ওটার মতো এটা ঘুরতে থাকে। তো ঘুরতে থাকলে এখানে পানি তো আর শান্ত থাকবে না, পানি তো আন্দোলিত হতে থাকবে, নড়াচড়া করতে থাকবে। ওকে, তো এই যে নড়াচড়া করতে থাকলো, এই নড়াচড়া করলে একসময় এর ভিতরে কি হচ্ছে? পানিতে তাপ তৈরি হবে। সেই তাপটা কিভাবে পর্যবেক্ষণ করা যাবে? এই যে থার্মোমিটার, এই থার্মোমিটার দেখে বোঝা যাবে যে কতটুকু তাপ তৈরি হচ্ছে। এইভাবে এই যে বস্তুটা এখানে কত ভরযুক্ত করলাম, আর বস্তুটা কতটুকু নিচে নেমে আসলো, যত বেশি ভরযুক্ত করব তত বেশি পরিমাণ নিচে নেমে আসবে, এবং এই থার্মোমিটারের তাপমাত্রা তত বেশি পরিমাণ হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে এটার ব্যাখ্যা। এই অধ্যায়ে আমরা ক্যালোরিমিতির মূলনীতি জেনেছি এবং তাপমাত্রা এবং আপেক্ষিক তাপের সাহায্য তাপ পরিমাপ করতে শিখেছি। আমরা এটা শিখেছি, যারা ক্লাসগুলো করো নাই, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নিতে পারো। আমরা এর আগে দ্বিতীয় অধ্যায়ে বিভব শক্তি, মানে প্রথম অধ্যায়ে বিভব শক্তি নির্ণয়ের গাণিতিক রাশিমালা শিখেছিলাম। এটা কি ছিল বলতো? MGH এরকম সূত্র ছিল, তাই না? বিভব শক্তি সূত্র। তো এখানে এই দুটি বিষয়কে একত্রে করেই বিজ্ঞানী জেমস জুল তার বিখ্যাত পরীক্ষণটি করেছিলেন। এখানে পুলির মাধ্যমে রোলারের পেঁচানো একটি দড়িতে আটকানো ভরটি অভিকর্ষর প্রভাবে নামতে থাকে, যেটা আমরা বললাম। এর সময় কি করে? প্যাচ খোলার সঙ্গে সঙ্গে
রোলারটি ঘুরতে থাকে এবং এর সঙ্গে আটকানো একটি চাকাকে ঘোরাতে থাকে। পানিতে ডোবানো চাকাটি পানিকে আলোড়িত করে এবং উত্তপ্ত করে। একটি থার্মোমিটারের মাধ্যমে পানির তাপমাত্রার পরিবর্তন পরিমাপ করে উত্তপ্ত তাপে উৎপন্ন তাপের পরিমাণ হিসাব করা হয়। ঠিক আছে, এই যেটা এই সংক্রান্ত একটা ম্যাথ দেওয়া আছে, আমরা এই ম্যাথটা করবো, তাহলে আরো ভালো বুঝতে পারবো। তোমরা জানো যে পানির আপেক্ষিক তাপ, আমরা তো জানি পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন। একদম এই অধ্যায়ের দ্বিতীয় যে পার্টটা ছিল, মানে ক্লাসটা ছিল, ওই 2 নম্বর ক্লাস আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। যারা দেখো না ওখান থেকে দেখে নিতে পারো। উদাহরণ হচ্ছে, জুলের পরীক্ষণে আবদ্ধ পাত্রের ভেতরে 310 কেলভিন তাপমাত্রায় 100 গ্রাম পানি নেওয়া হলো। এরপরে রোলারের সঙ্গে দড়িতে বাঁধা 50 কেজি ভর 3 মিটার নামানোর ফলে সৃষ্ট আলোড়নের পরে পানির তাপমাত্রা কত হবে? মনে করো কোনোভাবে শক্তির অপচয় হচ্ছে না। এখন এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে আমরা একটা সূত্র জানি, বিভব শক্তি সূত্র। বিভব শক্তি সমান কত? mgh। এখন এটা হচ্ছে m এর মান, আর এটা এটা এই যে জির m এর মান, আর এই যে 9.8 এটা হচ্ছে জির মান, এবং 3 হচ্ছে উচ্চতা, মানে কতটুকু নিচে নেমে গেল। ঠিক আছে, এগুলো যদি আমরা গুণ করে দিই তাহলে কত হয়? আমরা একটু দেখো, এগুলো যদি আমরা গুণ করে দিই তাহলে কত হবে? এইখানে 50, এই যে 50 গুণ হচ্ছে 3 গুণ হচ্ছে 9.8, এখানে কত আসে? এই যে 1470, এই যে 1470 আসলো, তাই না? এই 1470 পেলাম এত জুল। এখন আলোড়নের পরে পানির তাপমাত্রা যদি T2 হয় তাহলে কিউ সমান কত? ms T2 - T1। যেহেতু অন্য কোনো ভাবে শক্তির অপচয় হচ্ছে না, তাই ভরটির হ্রাস পাওয়া বিভব শক্তি পুরোটাই গতিশক্তিতে রূপান্তরিত হবে, এবং সেই গতিশক্তি পানিকে আলোড়িত করে উত্তপ্ত করবে। এখন ই সমান আমরা কি জানি? ই সমান হচ্ছে ms T2 - T1 এরকম। এখন এখান থেকে আমাদের T2 এর মান বের করতে হবে। দেখো T2 এর মান আমরা কিভাবে বের করব? ms T2 - T1, এটা না? এখন এ সমান কত? ই, বা এখান থেকে দেখো, এখান থেকে আমরা T2 মাইনাস যদি T1 রাখি তাহলে কত হয়? ই ভাগ হচ্ছে m ইন্টু এস। m ইন্টু এস কেন? কারণ এখানে গুণ সম্পর্ক আছে, নিচে চলে যাবে, ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এখন এখান থেকে আমাদের এখন টির মান বের করতে হবে। ঠিক আছে, দেখো এখানে, বা T2 যদি বের করি তাহলে এই পাশে কি আছে? দেখো ই বাই এম এস, আর তার সাথে এই যে T1 টা এই পাশে চলে আসলো, তাহলে T1 টা যোগ হয়ে যাবে। এখন যদি আমরা এগুলোর মানটা বসিয়ে দিই তাহলে একটা ইয়া পাবো আর কি। এই মানটা বসিয়ে দিলে একটা, মানগুলো বসিয়ে দিয়ে হিসাব করলে একটা T2 এর মান পাবো। তো দেখো এখানে আমরা মানটা বসিয়ে দিলাম। এর মান কত? এর মান হচ্ছে 1470, ওই যে প্রথমে যেটা আমরা বের করছি। ঠিক আছে, এর মান প্রথমে যেটা আমরা বের করছি, এই যে এই মানটা, এই বিভব শক্তি 1470। তারপরে দেখো এখানে ভাগ হচ্ছে এম এর মান। এমটা কি? এমটা হচ্ছে এই যে পানির ভর কত? দেখো পানির ভর দেওয়া আছে 100, এই যে দেখো 100 গ্রাম। তো 100 গ্রাম, দেখো 100 গ্রাম এটাকে যদি কেজিতে নিয়ে যায়, কেজিতে নিতে হলে কি করতে হবে? এই যে 100 কে আমাদের ভাগ করতে হবে 1000 দ্বারা। ভাগ করলে কত হয়? 0.1 কেজি হয়ে যাবে। 0.1 কেজি। আর এস এর মান কত? 4200। আর T1 এর মান কত? 310। তো এইগুলো সবগুলো এখন হিসাব করি কত আসে। এখানে দেখো, এখানে হচ্ছে 1470, আর ভাগ হচ্ছে 0.1 গুণ হচ্ছে 4200, 4200, এবং এটাকে যোগ করব কত দ্বারা? যোগ হচ্ছে এই যে 310। মানটা কত আসে? দেখো এই যে 313.5, 313.5 কেলভিন, 313.5 কেলভিন। এই যে এই মানটা চলে আসলো। এইভাবে আমরা বের করে ফেলতে পারি। এখন বিজ্ঞানী তাপগতিবিদ্যার 3টি সূত্র রয়েছে, এই 3টি সূত্র তাপ শক্তি কিভাবে কাজ করে সে সম্পর্কে ধারণা দেয়। এই সূত্র 3টি নানাভাবে লেখা হয়, তবে সূত্রের মূল ভাবটি খুব সহজে বোঝা যায়। দেখো, প্রথম সূত্র হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে তাপ শক্তিকে তার অভ্যন্তরীণ শক্তি কিংবা কাজ হিসেবে রূপান্তর করা সম্ভব, কিন্তু তাকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। দেখো, শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়, এটা তো আমাদের বহু পুরাতন কথা, কিন্তু কখনোই কোনো শক্তির সৃষ্টিও করা যায় না বা ধ্বংস করা যায় না। আল্লাহ তাআলা যতটুকু শক্তি দিয়েছেন ততটুকু শক্তি আছে, তবে একটা শক্তি আর একটা শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। তাপ শক্তি দেখা যাচ্ছে শব্দ শক্তিতে রূপান্তরিত হয়ে গেল, অথবা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়ে গেল, অথবা অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়ে গেল। ঠিক আছে, তাপ শক্তি। এরপর 2 নম্বর সূত্র, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র,
যখন শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা হয় তখন সব সময় খানিকটা শক্তি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। আচ্ছা, অযোগ্য হয়ে পড়ে মানে কি? কিছুটা শক্তি অপচয় হয়ে যায়, তাই না? একটা শক্তি থেকে অন্য একটা শক্তিতে যদি কনভার্ট করা হয়, কিছু না কিছু শক্তি তো কমে যায় বা এরকম ভাবে হারিয়ে যায়, এটাকে বলা অযোগ্য হয়ে যায়, তাই না? এটাকে বলা হয় কি? শক্তি ব্যবহারের অযোগ্য হয়ে পড়া। তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র, এটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রায় পৌঁছানো সম্ভব নয়। আচ্ছা, পরম শূন্য তাপমাত্রা কাকে বলা হয়? পরম শূন্য তাপমাত্রা হচ্ছে সেই তাপমাত্রা যে তাপমাত্রায় বরফের তাপমাত্রা মানে বরফের আয়তন শূন্য হয়ে যায়। শূন্য হয়ে যায় মানে তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়। আসলে কিন্তু শূন্য হতে পারে না, ঠিক আছে? কারণ ওই গ্যাসকে যখন তুমি তাপমাত্রা কমায় দিবা, দিতে 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 এমন একটা আসবে তখন সেটার গ্যাস থাকবে না, সেটা তো কঠিন পদার্থ মানে বরফ হয়ে যাবে। তো গ্যাসের এই তাপমাত্রা কখনো মানে আয়তন যা থাকবে, আয়তন থাকলে সেটাকে তো আর জিরো করা সম্ভব নয়। তাহলে এইটাও ধরা হয়, ঠিক আছে? এটাকে কত? সেটা হচ্ছে -273.15 ডিগ্রি সেলসিয়াস এত ধরা হয়, ঠিক আছে? এত ডিগ্রি সেলসিয়াস। এখন এটা হচ্ছে তৃতীয় সূত্র ছিল। এখন তাপগতিবিদ্যার তিনটা সূত্র দেখো, তিনটি সূত্র প্রকাশ করার পরে বিজ্ঞানীরা আরো একটা বিষয়কে সূত্র হিসেবে প্রকাশ করেন, সিদ্ধান্ত নিলেন। তো সূত্রটির গুরুত্বের কারণে সেটিকে আবার সবার আগে স্থান দেওয়ার জন্য এটিকে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র হিসেবে প্রকাশ করা। যেহেতু তাপগতিবিদ্যা দেখো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সূত্র নামকরণ করা হয়ে গিয়েছে, এজন্য এখানে আরো একটা সূত্র বাকি রয়েছে, এজন্য সেই সূত্রটাকে গুরুত্বের দিক দিয়ে প্রথমে দিতে হবে। এখন এক তো দেওয়া হয়ে গেছে, এর জন্য এটাকে 0তম সূত্র বলা হয়, ঠিক আছে? তাপগতিবিদ্যার এটা হচ্ছে তাপগতিবিদ্যার 0তম সূত্র। যদি দুটি সিস্টেম তৃতীয় একটা সিস্টেমের সঙ্গে একই তাপমাত্রায় থাকে তাহলে প্রথম দুটি সিস্টেম একই তাপমাত্রায় থাকবে। আচ্ছা, এর মানে কি? মানে হচ্ছে এরকম যে মনে করো দুইটা বস্তু, একটা এরকম একটা হচ্ছে এ বস্তু আর এটা হচ্ছে বি বস্তু, ঠিক আছে? তো এই বস্তু তাপমাত্রা, আর একটা বস্তু এখানে মনে করো সি বস্তু। এই যে এ বস্তু সি বস্তুর সাথে তাপীয় সমতায় আছে। আচ্ছা, তাপীয় সমতায় মানে কি? তাপীয় সমতা মানে এই দুটাকে যদি একত্রে মিশানো হয় মানে এ এবং সি কে, তাহলে তাপমাত্রাকেও আদান প্রদান করবে না, মানে দুইটারই তাপমাত্রা সেম আছে, মানে একই রকম আছে, তাপ সব একই আছে, কেউ কাউকে আদান প্রদান করবে না। এরকম যদি হয় মানে এর সাথে সি তাপীয় সমতায় আছে আলাদাভাবে, বিও তাপের সাথে কি আছে? সির সাথে কি তাপীয় সমতায় রয়েছে। মানে এ যেরকম তাপের সাথে সির সাথে তাপীয় সমতায় আছে, বিও সির সাথে একইভাবে তাপীয় সমতায় আছে। যদি এ এবং বি আলাদাভাবে একটা তৃতীয় বস্তু বির সাথে এরকম ভাবে সির সাথে তাপীয় সমতায় থাকে, তো এখানে বলা হচ্ছে এ এবং বি এরাও তাপীয় সমতায় থাকবে, ঠিক আছে? এরাও কি করবে? তাপীয় সমতায় থাকবে। মানে যদি এ সির সাথে আলাদাভাবে তাপীয় সমতায় থাকে এবং বিও যদি সির সাথে তাপীয় সমতায় আছে, তাহলে এ এবং বিও কি হবে? তাপীয় সমতায় থাকবে। মনে করো বিষয়টা এরকম যে মনে করো তুমি হচ্ছে রাজ, ঠিক আছে? তোমার নাম রাজ, ঠিক আছে? আর তোমার বন্ধু আছে, তার নাম হচ্ছে সে হচ্ছে মনে করো সীমা, তোমার মানে সীমা আর কি, ঠিক আছে? মানে রাজ তার বন্ধু হচ্ছে কে? সীমা। আর সীমার আরেকটা বন্ধু রয়েছে, সেটা হচ্ছে দ্বীপ। মনে করো এরকম, মানে রাজের বন্ধুকে সীমা, আবার দ্বীপের বন্ধুকে সীমা। দুজনেরই এইরকম, রাজের বন্ধু সীমা, দ্বীপের বন্ধু সীমা। তাহলে রাজ এবং সীমাও কি হবে? পরস্পরের বন্ধু হবে। রাজ এবং দ্বীপও পরস্পরের বন্ধু হবে। বিষয়টা এরকম, ঠিক আছে? এখানে এ যদি সির সাথে তাপীয় সমতায় থাকে, বিও যদি তাপীয় সমতায় থাকে সির সাথে, তাহলে এ এবং বিও তাপীয় সমতায় থাকবে। এটাই বলা হচ্ছে যে দুটি সিস্টেম, মানে যদি দুটি সিস্টেম তৃতীয় একটা সিস্টেমের সঙ্গে একই তাপমাত্রায় থাকে তাহলে প্রথম দুটি সিস্টেম একই তাপমাত্রায় থাকবে। সিস্টেম মানে কি? সিস্টেম বলতে জড় জগতের যে অংশটা আমরা পরীক্ষা নিরীক্ষা করার জন্য ব্যবহার করি তাকে বলা হয় সিস্টেম। মনে করো একটা ঘর, এই পুরা ঘর, এই ঘরের ভিতরে একটা কলম রয়েছে, কলম এই কলম নিয়ে আমরা পরীক্ষা করব। তা এই পুরা ঘরের ভিতরে আমরা অনেক কিছু আছে, খাট, পালং, চেয়ার, টেবিল, টিভি, ফ্রিজ, কত কিছু আছে। তার থেকে শুধুমাত্র আমরা কলম নিয়ে আলোচনা করতেছি, পরীক্ষা করতেছি। তাহলে এই কলমটা হবে সিস্টেম, ঠিক আছে? এরকম। ওকে, তো এখানে আমরা তাপমাত্রা গুলো আলোচনা করলাম, তাপমাত্রার যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো তাপগতিবিদ্যা নিয়ে। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা তৃতীয় অধ্যায় বা অন্য কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি পর্যন্ত, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।